সিঙ্গাপুরের কিংস হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন। ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র আন্দোলনে এবার উত্তাল ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ। দুই দেশের দুই প্রধানমন্ত্রীর পতন হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা, আর অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। কে এই লালা হুজুর ওরফে আমির হামজা হুজুর, কে মাথাটা থেকে ছিড়া গেছে? আজকাল তুমি কি খাও? এক কাজ করো, এই হুজুরকে তোমরা গালাগালি করো। ভয়াবহ এক পথে চলে গেল। ইলিয়াস হোসেনকে জড়াইয়া দিল। ইলিয়াস হোসেনের নামে মামলা করবে। তার নামে মামলা তার বউ করতেছে, যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জায়েদ, তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঢাকাইছে? আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না, ওই দেখার রাস্তা বন্ধ করে দিছে। এখন ভিভিএন দিয়ে দেখতে হবে। পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে, কারা বন্ধ করলো? হায় হায়, কোন অবস্থায় নিয়ে ঢাকাইছে জুলাই নায়কদেরকে। দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সরকারের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন পীর সাহেব চরমোনাই এবং পিনাকি ভট্টাচার্য, এবং এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। বিষয়টা এতটাই ভয়ানক এবং ডেঞ্জারাস এবং সরকারের জন্য ডিজাস্টারাস যে পিনাকির ভিডিও ব্লক করেছিল সরকারের পক্ষ থেকে কেউ। আওয়ামী লীগের লোকজন এখন ছদ্মবেশে বেশিরভাগ মসজিদের তাবলিগে আছে। অনেক মসজিদের তাবলিগ গ্রুপের ভিতরে এখন আওয়ামী লীগ পাবেন একটি বিশাল অংশ। এই তথ্যটা আমার কাছে এসেছে। আমি আগেই বলেছি যে গত বছরের 5ই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন, সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদির জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন। কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদি একের পর এক সমস্যায় রয়েছেন। এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এখন ঠিক একইভাবে মোদিকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। কে এই লালা হুজুর ওরফে আমির হামজা হুজুর, কে মাথাটা থেকে ছিড়া গেছে? আজকাল তুমি কি খাও? এক কাজ করো, এই হুজুরকে তোমরা গালাগালি করবে না, আমার কাছে পাঠিয়ে যাও, নামাজ পড়ে একটু হেদায়েতের বাণী শোনাই দিব। দেখেন, আমি আশ্চর্য হচ্ছি যে আমির হামজা হুজুর, অনেস্টলি আমি বাংলাদেশে অনেকেরই ভক্ত, জাকির নায়কের ভক্ত, তারপর আমাদের মিজানুর রহমান আল আজারি হুজুরের ভক্ত, দেলোয়ার হোসেন সাইদি সাহেবেরও আমি ভক্ত ছিলাম। আরো অনেক জায়গায় আমি অনেকের ওয়াজ শুনি, রেসপেক্ট করি। আমার ভিডিও যারা দেখেন, আমি আওয়ামী লীগের সময়ও আজারি হুজুরের পক্ষে দাঁড়াইছিলাম, অনেক হুজুরের পক্ষে দাঁড়াইছি, যাদেরকে মনে হয় যে না, তাদের ওয়াজের মাধ্যমে মানুষ কল্যাণ নিতে পারে, অথবা ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনীতি করে না, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যাচার করে না। এই যে একজন আলেম যার বক্তব্যের মধ্যে এত জালেমি মিথ্যা, লালা হুজুর, জাহাঙ্গীরনগরে উনি নাকি দেখছে সকালে ছাত্ররা ওইটা মদ দিয়া কুলি করে। তাইলে তিনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, কোন হলে ছিলেন? কাজের সাথে তিনি ছিলেন যে সকালে উঠা মদ দিয়া কুলি করে। আচ্ছা, এই কথাটা কেউ কি বিশ্বাস করে? হইতে পারে কলেজের পোলাপাইন মদ খায়, সব জায়গাতে খায় কম বেশি পোলাপাইন, তাই বলা সকালবেলা উঠা মদ দিয়া কুলি করে। মদ কি এত পানির থেকে সস্তা হয়েছে? হুজুরের সম্ভবত আইডিয়া নাই যে মদের কি দাম। এরপরে তিনি বললেন কি, ছাত্ররা ধরে ধরে শিক্ষক পিটায়। আপনি যখন ব্লেম দিচ্ছেন, এখন তিনি এই কথাগুলো কখন বলছেন, কেন বলছেন? ডাকসু এবং জাকসুতে ছাত্র শিবির বিজয় অর্জন করছে। এখন ছাত্র শিবির বিজয় অর্জন করছে, ছাত্ররা তাদেরকে পজিটিভলি নিছে, তাদের সাংগঠনিক দক্ষতা, ব্যক্তি যোগ্যতা, যেখানে যারা প্রার্থী হয়েছে তাদের একটা পজিটিভ ফিডব্যাক ছিল মানুষের কাছে, মানে ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্যতা ছিল। সেখান থেকে কিন্তু ছাত্র শিবিরের ভূমিদস্য জয় হয়েছে তাদের পজিটিভ রাজনীতির কারণে। কিন্তু এই লালা হুজুর ওরফে আমির হামজা হুজুরের মতন এরকম মিথ্যাচার যদি তারা করতো, তাহলে কি আসলে ডাকসুতে শিবিরের বিজয় হতো? উনি যেটা বুঝাইতে চাইছেন ওয়াজের মাঠে বৈশা, যে ছাত্র শিবিরের বিজয়ের আগে ডাকসু, জাকসু মানে ঢাবি এবং জাবিতে পরিবেশটা কেমন ছিল, শিবির আসার পরে পরিবেশটা বদলাই গেছে। বেসিক্যালি এটাই সে বুঝাইতে চাইছিল। এই হুজুরের আমি লালা হুজুর কেন দিচ্ছি অনেকে জিজ্ঞেস করছেন, আপনারা কি এটাকে দেখেন নাই? আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা বলতে গিয়া বলছে রাশমিকা মান্দানা নাকি খোটাইয়া খোটাইয়া দেখতাম। তো হুজুর কি দেখতাম, মানে কোথায় দেখতাম? সৌন্দর্য কোথায় কোথায়? লালা হুজুর তুমি কোথায় দেখতে বলছো? ওইটা নিয়ে পরে আবার বলছিল সে নাকি এরকম বক্তব্য দিছে না, সেটা ভালো কাজে দিতে গেছিল। এর আগে কিন্তু উদ্ভট জামাতের অনেক হুজুর আছেন এই মুহূর্তে, কয়েকজন আলেম, আমি নিজেই এর আগে ছিল একজন মনোয়ার সাহেব, তারেক মনোয়ার সাহেব, এমন এমন মিথ্যা বলতো, রকেট হুজুর নাম হয়ে গেছিল, যে নাসাতে গেছে, তারপরে হচ্ছে ইংল্যান্ডে ফুটবল খেলতো, তারপর হচ্ছে ক্যামব্রিজে পড়াশোনা করছে, না জানি হার্ভার্ডে করছে, তার ফ্যামিলির কেউ জানে না। এরা আসলে জামাতের মান সম্মান নষ্ট করা ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করে দিচ্ছে না।
আমির হামজার উচিত তার এই সকল বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া। বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি, নট সরকারি দল। তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে ওভার মিশন ছিল যে বিএনপি সরকারি দল, এটা তো নিশ্চিত, এটা কে ঠেকায়, কিয়ামত হলেও বিএনপি সরকারি দল, ইমাম মাহদি আসলেও বিএনপি সরকারি দল, দাজ্জাল আসলেও বিএনপি সরকারি দল, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন তো পরিস্থিতি উল্টে গেল। এখন জনমত বলে যে সরকারি দল হবে জামাত, বিএনপি সর্বোচ্চ বিরোধী দল। এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে। ডাকসু নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে, যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না, এত চিন্তা কিসের। কিন্তু বিএনপি ভালোভাবে জানে জাকসুর চাইতে বিএনপির আরো ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন। এখন মান সম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে, সেই রাস্তা খুঁজতে হবে। মির্জা ফখরুল হতাশ, তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে চারদিকে অন্ধকার, পরাজয়, ব্যর্থতার গ্লানি, হতাশা, এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই, বিএনপি কখনো মাথা নত করেনি, মানে বিরোধী দল হলেও সমস্যা নাই, আমরা সামনের বার সরকারি দল হবো। এরকম আরো অনেক সান্ত্বনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন। বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী, যারা ইউটিউবিয়ান না, যারা অবাস্তব কল্পনা বিলাসী বিশ্বাস করে না, কথা বলার সময় মাইক হাতে পেলে উল্টাপাল্টা যাই বলুক, যারা প্রকৃতপক্ষে জনমত জানে, আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নাই, জামাত ক্ষমতায় আসবে কি আসবে না এটা বুঝতে আপনি আপনার চারদিকে, আপনি যদি বাংলাদেশে থাকেন, রিক্সাওয়ালা, ভ্যান চালক, আপনার খালা, মামা, ফুহু, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, অমুক অমুক 14 গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন। দোকানদার, চা খাইতে দোকানে যান, আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন, চাউল, ডাল, সবজি, মশলা কিনেন, মাছ কিনেন, তাদের কাছে জিজ্ঞেস করেন। একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন, ভ্যান চালক, অটো চালকের কাছে জিজ্ঞেস করেন, বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায়, আপনি স্পষ্ট হবে। তো এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে, এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে। ডাকসু নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপির ভবিষ্যৎ প্রধান বিরোধী দল। ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে ভয়ের কিছু নেই, এটা একটা সান্ত্বনা, মানে ভয় পাচ্ছে। একথা কেন বলছে? ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি, সরকারি দল হতে পারছি না, ভয় পাচ্ছে। এখন এই জন্য তারা বলছে যে আমরা মাথা নত করিনি, মাথা নত করবো না, ভয় পেয়েছে, বলছে যে ভয় করবেন না। দর্শক, এটা এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গেছে। শুধু মির্জা ফখরুল না, আরো বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আপনি এটাই দেখবেন। অতএব বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা বেশি শক্ট হইন না, এখন থেকেই প্রস্তুতি নিন যে আপনারা বিরোধী দল হবেন। সে রিয়ালিটি মেনে নেওয়ার প্রস্তুতি নিন, নইলে অনেকে শক্ট হয়ে মারা যেতে পারেন, কারো হার্ট অ্যাটাক করতে পারে, কেউ স্ট্রোক করতে পারেন। অতএব গেট প্রিপেয়ার ইউরসেলফ টু বি পার্ট ইন অপোজিশন। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এখন এটা একটা খাসলত, আপনার ভোটে না জিতলে তখন বলবেন যে ষড়যন্ত্র করে আমাদেরকে সেকেন্ড বানানো হয়েছে। যেমন ডাকসুতে হারার পরে এখনো বলছে, এখনো সেই ভিপি ক্যান্ডিডেট ছাত্রদলে পরাজিত ছেলেটা আনস্মার্ট একটা ছেলে, আনস্মার্ট ছেলে, এত আনস্মার্ট লোকদেরকে নমিনেশন দিলে তো আর জিতা যাবে না। সে আবিদ ছেলেটা বলছে যে আবার ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো যদি জবাব দিতে না পারে। গুজববাজ, কত বড় গুজববাজ। অথচ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, ওই আমাদেরকে ফাঁদে পরে ফাঁসানো হয়েছে, এই কথাটা বলেছে না, ওইটা বলবো। আরে ভাই, বিএনপিকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে? আপনারা নিজেরাই তো নিজেদেরকে শেষ করছেন। আপনারা মাদ্রাসার এতিমখানার খাবার খেয়ে ফেলবেন, আপনারা নিজেরা কামড়াকামড়ি করে প্রত্যেকদিন 1-2 উইকেটের পতন ঘটাবেন, আর জনগণ আপনাদেরকে ভোট দিবে। আপনারা ছাগল চুরি করবেন, গরু চুরি করবেন, আপনারা চান্দাবাজি করবেন, রিক্সাওয়ালা, ভ্যান চালক এবং বলের ভিতরে ডিম বিক্রি করে তাদের কাছ থেকেও আপনারা মানুষের ঘরে টিন ঘুরে নিয়ে যাবেন, গরিব মেহনতি মানুষের, আর বলবেন যে ষড়যন্ত্র। তেমনি মিথ্যা অপবাদ দেওয়া আছে। কেন? এটা কি মিথ্যা অপবাদ? আপনাদের লোকজন ছাগল চুরি করছে, গরু চুরি করছে, চোর বাটপার, এগুলো সব বিএনপি করে, এটা কি মিথ্যা? আর আপনাদের যে বহিষ্কার, ওটা যে নাটক, ওই বহিষ্কারে যে জনগণ আপনাদের প্রতি কোনো সিম্পেথি রাখে না, আপনাদেরকে ভালো মনে করে না, এটা কি অপবাদ? না, এটা সত্য কথা। তবু বাংলাদেশে ভালো কিছু যারা সবকিছু তারা দিয়েছে বলে মন্তব্য, মানে এটা হতাশা টাইপের বক্তব্য, যে আমাদেরকে আমরা হারিয়ে যাচ্ছি, আমাদেরকে অপবাদ দিয়ে হারিয়ে দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষাদের সুর পিনাকি ভট্টাচার্য কিন্তু এই কথা বলেছেন যে বিএনপি সরকারি দল হতে পারছে না। বিষাদের সুর পিনাকির ভিডিওর মধ্যে তার এডিটর বাজিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন খেলা কোন দিকে যাচ্ছে? যে ফখরুল বলেন কোনোদিন মাথা নত করেনি বিএনপি, তাই দল তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এখন আশ্বস্ত করছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ধারাবাহিকতা বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা পালন করবেন। সেই রকম একটা মানসিক প্রস্তুতি নেওয়ার ট্রেনিং মির্জা ফখরুল এখন দিচ্ছেন। তিনি আরো বলেন, ঘুরে এসে জুড়ে বসিনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছি।
সব ঠিক আছে, এই বলে তো আপনাদের চাঁদাবাজি মেনে নিতে পারে না মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা নির্যাতিত ছিল, আমি নিজে দেখেছি। ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্ট করেছে আমার চোখের সামনে। আমাদের ব্যাচমেট অনেকে আছে, পাশাপাশি রুম এক রুমে থাকতাম। দিনে ছাত্রলীগের জয় বাংলা মিছিল করতো, আর রাতে ছাত্র দল করতো। শহীদ মিনারে যে, মোতালেব প্লাজা যে, নয়াপল্টনে যে ছাত্রলীগের মিছিল শেষ করে বিএনপির মিছিলে যেত, আবার হলে এসে ধরা পড়ে হল থেকে তাদেরকে বের করে দিত। কত কষ্ট আমি দেখেছি। কিন্তু সেই ছাত্রদলকে কেউ ভোট দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে মজলুম যখন জালেম হয়ে ওঠে তখন ভয়ানক জালেম হয়ে ওঠে। দুই দেশের দুই প্রধানমন্ত্রীর পতন হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা, আর অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তো দেখেন, দুই প্রধানমন্ত্রী মানে পতন প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু মোটামুটি একই। যেমন নেপালে যে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে তাতে প্রায় 70-80 জন মারা গেছে। সেই জন্য নেপালের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে এই গুলি চালিয়েছে, এখানে পুলিশ গুলি চালায়নি। ঠিক দেখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু একই কথা বলছেন যে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকছে, এখানে জঙ্গিরা, জামাত, শিবির এই সমস্ত নানান রকম তকমা দিয়ে বলছে যে এটা সরকার করেনি, পুলিশ করেনি, এটা করছে অনুপ্রবেশকারীরা। অথচ জাতিসংঘের তদন্ত, অন্যান্য সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্ত বলছে, এবং তাদের যে ফোন রেকর্ডগুলো শেখ হাসিনা, সেখানে বলছে যে এটা শেখ হাসিনার নির্দেশ যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা। এটা পরিষ্কার বার্তা। এখন এই কথাগুলি বলছে কারণ গণহত্যার দায় থেকে মুক্ত হওয়ার জন্য। সম্ভবত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তারও হয়তো বিচার হইতে পারে, সেজন্য আগেভাগেই সেও কিন্তু একই কথা বলছে যে বলছেন যে শান্তিপূর্ণ হিসাবে ঘোষণা করা হলো বিক্ষোভের ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করে অশান্তির সৃষ্টি করেছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক পোস্ট এই খবর জানিয়েছে। ওলি তার ফেসবুক পোস্টে বলছেন, গত সপ্তাহের আন্দোলনকে শান্তিপূর্ণ বলা হলো, আসলে সেখানে কিছু লোক ঢুকে পড়েছিল। আন্দোলন আহ্বানকারীরাই স্বীকার করেছে যে বাইরে থেকে লোকজন অনুপ্রবেশ করেছিল, সেই অনুপ্রবেশকারীরাই সহিংসতা শুরু করে, এর ফলে কিছু তরুণ প্রাণ হারায়। সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। ঠিক শেখ হাসিনার বয়ান আর কেপি শর্মা ওলি দুইজনের বক্তব্য মিলায় দেখেন একই রকম। সম্ভবত গণবিক্ষোভ, গণরোষে পতনের পর এই পতিত স্বৈরাচাররা বা পতিত শাসকরা সম্ভবত একই সুরে কথা বলে। তবে এটা ঠিক, কেপি শর্মা ওলি একদিক দিয়ে আগায় আছে যে তিনি নেপাল ছাড়েননি, তিনি নেপালের মধ্যেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। আর বাংলাদেশের সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দুইটার মধ্যে এটা পার্থক্য, কিন্তু বক্তব্যগুলো দেখেন মোটামুটি একই। কেউ গণহত্যার দায় স্বীকার করে না। এটা বোধহয় ইতিহাসের বোধহয় স্বৈর শাসকদের ভাষা, বক্তব্য, বিবৃতি একই রকম হয়। আজকে তরুণদের ক্ষোভ বিক্ষোভটা বুঝতে পারেনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলে কি হয়। আর বাংলাদেশে তো আরো ভয়ঙ্কর। এক হলো কোটা সংস্কার আন্দোলন, নাতিপুতি, রাজাকারের নাতিপুতি বলছে এই প্রজন্মকে। তার সাথে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম 5 দিন বন্ধ ছিল। বলছে যে ইন্টারনেট সরকার বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হাজু বাজু বক্তব্য। আসলে মাথা ঠিক না থাকলে কি বলবে, এর কোনো তো ব্যাখ্যা নেই। কারণ তারা তো বন্ধ করছে, বন্ধ করে বলতেছে যে ইন্টারনেট সরকার বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যাক, এই সমস্ত বক্তব্য এগুলি সব মানে দায় মুক্তির জন্য যা যা বলার দরকার। এখন ওই কেপি শর্মা ওলি সেও যা বলছে, শেখ হাসিনাও তাই বলছে। মানে দুইজনের গতি, প্রকৃতি, ভাষা একই রকম, তবে তুলনামূলকভাবে যে ওলি সহ প্রেসিডেন্ট অন্য কেউ দেশ ছেড়ে পালাতে হয়নি। রশিতে ঝুলে ঝুলে গেছে, রাস্তাঘাটে অপদস্থ হয়েছে। দেখেন না অর্থমন্ত্রীকে কি ধরনের ফ্লাইং কিক মারছে। তারপরে সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে আগুন দিচ্ছে, তার স্ত্রী পুড়ে মারা গেছে। কিন্তু ওরা দেশেই থাকছে, দেশের ভিতরেই হয়েছে, এইটুক ওরা একটু গর্ব করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগ বা শেখ হাসিনার গর্বের কিছু নেই। ঝাড়ে বংশে মানে মসজিদের ইমাম থেকে শুরু করে প্রধান বিচারপতি, খতিব, সবাই মানে উর্ধ্বশ্বাসে পালা গেছে। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।